স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। অর্থনীতির কঠিন হিসেব সহজ আলাপে উপস্থাপন করতেই আমাদের এই আয়োজন। আজ আমাদের সঙ্গে আছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। একজন ফরিদা আক্তারকে আমরা সমাজকর্মী হিসেবেই বেশি জানি, যিনি তার জীবনের প্রায় পুরোটা সময় ব্যয় করেছেন দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন, নারী আন্দোলন এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে। কিন্তু তিনি যখন সরকারের দায়িত্বশীল একটি পদে আছেন তখন তিনি কতটা করতে পেরেছেন, আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। আপা, আপনাকে স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। অনেক ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে এবং দর্শকদেরকে। আপা, আমরা যেমনটা বলছিলাম, আপনাকে তো আমরা একটা সমাজকর্মী হিসেবেই বেশি জানি। তো আপনি তখন সমাজকর্মী থাকা অবস্থায় বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসার আগে আপনি কিন্তু নারীর স্বাস্থ্য উন্নয়ন, নারীদের উন্নয়ন বা দরিদ্র মানুষের উন্নয়ন নিয়ে কাজ করেছেন। তো আজকে যখন আপনি সরকারি পদে, কাজটা করা আপনার জন্য খুব সহজ। এইখানে এসে আসলে আপনি কতটা পেরেছেন? প্রথমত একটু বলি যে আমি আগে যে কাজ করেছি সেটা আমার একটা প্রতিষ্ঠান আছে যেটা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা উবিনিগ নামে। আমরা গ্রামে কৃষকদের সাথে কাজ করেছি, নারীদের সাথে কাজ করেছি। আর আমি বড় কাজ যেটা ছিল যে আমি রাস্তার মানুষ, মূলত যে রাস্তায় আন্দোলন করেছি নারী অধিকারের জন্য, এবং অনেক বেশি রাস্তায় ছিলাম সেই 1995 সাল থেকে, যখন ইয়াসমিন ধর্ষণ হয় তখন থেকে। আমাদের দেশের জেলেরা বছরের প্রায় অর্ধেকটা সময়ই কোনো কাজ থাকে না। ওই সময়টাতে মহাজনদের একটা প্রভাব তো আছেই। তো ওই মহাজনের প্রভাব কমাতে যে মৎস্যজীবীদের ক্ষেত্রে, আপনাদের জেলেদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের কোনো পদক্ষেপ কি নিয়েছেন এই সময়? আমি যেটা করে খুব কষ্ট পেয়েছি আর কি, যেটা হলো দাদন প্রথাটা। মৎস্যজীবীদেরকে দাদন যারা ব্যবসায়ী আছেন তারা আগেই টাকা দিয়ে দেন এবং তাদেরকে এমনভাবে বেঁধে ফেলে, একটা চক্রের মতো বেঁধে ফেলে। কিন্তু এটার জন্য দায়ী তো আমাদের ব্যবস্থাটা। যেমন আমাদের মৎস্যজীবীদেরকে ঋণ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। যেমন কৃষকদের ঋণ দেওয়ার জন্য আপনার কৃষি ব্যাংক আছে। আমরা যেটা করেছি, আমরা প্রথমে প্রস্তাব দিয়েছি যে একটা বিশেষায়িত ব্যাংক করা হোক, সেটা মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক নামে আমরা করার প্রস্তাব দিয়েছিলাম। এটা বাংলাদেশ ব্যাংকের কাছে এখন আছে, কিন্তু তারা বললেন যে এটা করতে যেহেতু সময় লাগবে, আপনারা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে যান, কিংবা কোনো ক্ষুদ্র ঋণ যারা দেয় সেরকম ব্যাংকিংয়ের মাধ্যমে যান। এইটা খুবই ভালো উদ্যোগ। আমরা কিন্তু আপনাদের ছোটবেলার গল্প কিছুটা জানি। আমি ডক্টর জাহিদ হোসেনের কাছ থেকে আপনাদের ছোটবেলার গল্প শুনেছি, অনেক মজার মজার গল্প আছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই। আচ্ছা, ডক্টর জাহিদ হোসেন আমার ছোট ভাই, একদম 1 বছরের ছোট। তো এখন যেটা হয়েছে যে আমরা, সে খুব গল্প শুনতে পছন্দ করতো, নিজে গল্প পড়তো না, কিন্তু সেই গল্প আমাকে গল্প পড়তে হবে এবং তাকে এটা শোনাতে হবে, এবং সেই গল্প শেষ না হলে সে যেখানেই যাক পিছে পিছে গিয়ে গল্পটা বলতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা অনেক করতাম, এবং বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে সে আমাকে এত ফলো করতো যে আমি সায়েন্স যখন নিচ্ছে তখন সে সায়েন্স নিচ্ছে, আমি ঠিক করলাম আমি ডাক্তার হব, সে ঠিক করলো সে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমরা দুইজনে কেউই কোনোটা হলাম না, দুইজনেই অর্থনীতি পড়লাম। তো এটা একটা পড়াশোনার ক্ষেত্রে আমি যতটুকু জানি, আপনি আর অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আমি একটু আপনাদের ওই সময়কার একটু মজার কোনো গল্প জানতে চাই। মজার বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার শিক্ষক ছিলেন, সরাসরি শিক্ষক ছিলেন। আমি যেহেতু অর্থনীতি পড়তাম, এবং অর্থনীতিতে সেই সময় মাত্র 4 জন মেয়ে ছিলাম আমরা 150 জন ছেলের মধ্যে। অর্থনীতি নিতে চাইতো না, আমরা পড়তাম। স্যারের ক্লাসগুলো সবচেয়ে মজা হতো যে স্যার ঢুকেই একটা টিচার অনেক ভনিতা করে যে শুরু করবে তা না, স্যার এসে হঠাৎ করে হাটাজারির ট্রেনের গল্প শুরু করে দিলেন। আমরা ভেবে পাচ্ছি না যে আজকে প্রোডাকশন কস্ট নিয়ে স্যার বলবেন, কিন্তু ট্রেনের গল্প কেন? কিন্তু দেখতাম যে কীভাবে উনি সুন্দর করে একটা থিওরির দিকে চলে গেলেন। তারপরে এরকম আমরা পেতাম। তারপর আমরা দেখতাম 2টোর পরে স্যারকে দেখতাম যে একটা ভোক্সওয়াগন গাড়ি আছে তার, ওটা নিয়ে উনি কোথাও যাচ্ছেন। সেই তখনই আমরা পরে জানলাম যে উনি একটা গবেষণা করছেন। তারও অনেক পরে জানলাম যে এটা গ্রামীণ ব্যাংকের গবেষণা ছিল সেটা। কিন্তু আমি খুব সৌভাগ্যবান সেদিক থেকে যে তার মতো একজন শিক্ষক আমার জীবনে পেয়েছি।
আপনারা যখন দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী সরকারে তখন কিন্তু অনেক সমালোচনা ছিল যে অন্তর্বর্তী সরকারের পরিষদে উপদেষ্টা পরিষদে বেশিরভাগই হচ্ছে এনজিও কর্মী। তো এনজিও চালানো আর দেশ চালানো এক কথা না, একটা সমালোচনা ছিল। সেই সমালোচনা উতরে আপনারা কতটা সফল হতে পেরেছেন? কিন্তু আমার মনে হয় সমালোচনাটা আবার ঠিক না। এনজিও মানে কি? এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কিন্তু একটা অর্গানাইজেশন আমরা চালিয়েছি। হ্যাঁ, আর আমি এখন তো নিজেই বুঝতে পারি যে একটা অর্গানাইজেশন চালাতে গেলে, সেটার ডিসিপ্লিন রক্ষা করতে গেলে, সেটার যেই লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে কিছু কাজ করতে হয়। তো কাজে এটা বলা ঠিক না। আরেকটা হলো, এটা পুরোটা এনজিও বলেই আসেনি। যারা এসছেন এনজিও ব্যাকগ্রাউন্ডের হলেও তারা সবাই আন্দোলনের সময় সক্রিয় ছিলেন। আমি যাদেরকে আমি চিনি, আমরা সবাই জুলাই মাসে আমরা সবাই হয় শহীদ মিনারে, নাইলে শাহবাগে, আমরা কোথাও না কোথাও ছিলাম। আমরা এমনি এমনি আমাদেরকে ছাত্ররাও আনেনি বা স্যারও আনেনি। মানে এই যে উপদেষ্টা পরিষদে আসা, এটা কি শুধু জুলাই আন্দোলনের সাথে জড়িত থাকার জন্যই নাকি? মানে সেটা আমি ঠিক বলতে পারবো না। ছাত্ররা সম্ভবত আমাদেরকে ওই কারণে চিনেছে, কিন্তু এমনি অন্যরাও যারা মেনে নিয়েছে আমাদেরকে, তারা আমাদের পুরনো কাজকেও দেখেছে আর কি। তো কাজে আমি জানি না আর কোনো ব্যাপার আছে কিনা, কিন্তু শুধু এনজিও সম্পৃক্ততার কারণে আমরা আসছি এটা আমি মানতে রাজি না। আমার মনে হয় যে কিছু কাজেরও ব্যাপার ছিল যেটা হয়তো বা প্রয়োজন ছিল। আপা, আমাদের আরো অনেক আলোচনা বাকি আছে, আমরা আবারও ফিরবো অনেক আলোচনা নিয়ে, একটু বিরতি নিয়ে। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকেই একটা ব্যাপার ছিল যে ভারতের উপর নির্ভরশীলতা কমানো হবে, প্লাস হচ্ছে বিষয়গুলো কিন্তু সেভাবেই হচ্ছে এখন পর্যন্ত। কিন্তু আমরা যেটা দেখলাম, আপনিও যখন দায়িত্ব নিয়েছেন তখন বলেছেন যে আগে দেশের মানুষ ইলিশ খাবে, তারপরে ভারতে রপ্তানি করা হবে, কিন্তু সেইটা আসলে আমরা দেখিনি। আমরা কিন্তু দেখেছি যে ভারতে যাচ্ছে দুইটা। না, ভারতে যাচ্ছে না। আমি বলি 2012 সাল থেকে রপ্তানি নিষিদ্ধ। হ্যাঁ, কিন্তু গত 6 বছর ধরে আগের সরকার পূজার সময়, দুর্গা পূজার সময় পশ্চিমবঙ্গে পাঠানোর একটা রেওয়াজ তৈরি করেছে। এটা যেন অলিখিত একটা রেওয়াজ তৈরি হয়ে গেছে, এবং সেই সময় তারা 3000 মেট্রিক টন পাঠিয়েছে বা আরও বেশি পাঠিয়েছে। কিন্তু আমরা আসার পরে গত বছরও ভারত থেকে প্রচণ্ড চাপ, এবং তারা অনুরোধ করছে, তারা বলছে দুর্গাপূজা বলছে। এখন পূজা তো একটা ধর্মীয় ব্যাপার, আমরা তো অন্যের ধর্মের প্রতি আঘাত দিতে পারি না, ফলে আমাদেরও এটা আবার একটা সৌজন্যের বিষয় হয়ে গেছিল। তো আমরা গত বছর দিয়েছি, কিন্তু দেখেন 3000 মেট্রিক টন গত বছর ঘোষণা দিয়েও 500 মেট্রিক টনও দিতে পারিনি। এই বছর 1200 মেট্রিক টন ঘোষণা দিয়েও আমি আখাউড়া এবং বেনাপোল বন্দরের খোঁজ নিয়ে জেনেছি 100 মেট্রিক টনও দেওয়া যায়নি। তার মানে যে না পাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু ওখানেও প্রতিফলিত হচ্ছে। কিন্তু এইটা আসলে আমরা দুর্গা পূজার সম্পৃক্ততার কারণে একটা দেশের মানুষের প্রতি, আমরা এটা ভারতের সরকার বনাম দেশ যদি বলি, মানুষ বলি, তাহলে সেটা মানে আমরা করছি শুধু এই কারণে, আর কোনো কারণে মানে শুধু হচ্ছে সম্পর্ক মানুষের সাথে, পারস্পরিক, মানে প্রতিবেশী দেশের সাথে একটা সম্পর্ক, মানুষের সাথে মানুষ আছে। ঠিক আছে, ঝাটকা ধরার উপর যে নিষেধাজ্ঞা দিলাম এপ্রিল থেকে জুন পর্যন্ত, জুনের পরে আমরা আশা করেছিলাম যে অনেক ইলিশ পাবো, কিন্তু অগস্ট পর্যন্ত 47% কম ইলিশ পেয়েছে। তার মানে আমার এত মাছ কম যদি আসে, আমি আড়তদারদের সাথে বসছি, ওরা বলে কি ম্যাডাম মাছ আসলে না আমরা দাম কমাবো। মাছ আসছে না কেন? এটা তো মানে একটা প্রাকৃতিক সম্পদ। সেটাই বলছি আমি তখন। মানে আমরা এমনিতেও দেখছিলাম যে গত বছরও BFRI, আমাদের যে মৎস্য রিসার্চ ইনস্টিটিউট আছে ময়মনসিংহে, তাদের গবেষণায় আমরা দেখেছি যে অনেকগুলো ডুবোচর, মানে ইলিশ একটা মাইগ্রেটরি ফিশ, ওটাকে সমুদ্রে মাছ ডিম পাড়ার জন্য নদীর মোহনায় আসে, আবার সমুদ্রে চলে যায়, আবার নদীতে আসে, এইভাবেই প্রাপ্যতা হয়। কিন্তু এই আসতে গিয়ে নদীর নাব্যতা কম হওয়ার কারণে অনেক ক্ষেত্রে ইলিশ আসতে পারেনি, এবং যেটা হলো যে দূষণের কারণে মেঘনা মোহনায় অনেক কম পাওয়া গেছে। আগের সরকার আপনার ভারতের ইলিশ ধরার একটা সুযোগ তৈরি করে দিয়েছিল 65 দিনের করে,
এবং সেই সময় ভারতীয় জেলেরা এসে ধরে নিয়ে যেত। আমরা এমন করে এবার তারিখটা করেছি যেন 58 দিন করে, যেন কোনো ভারতীয় জেলেরা ধরতে না পারে। নৌ পুলিশ, কোস্টগার্ড এত অভিযান করার পরেও কিন্তু জাটকা নিধন 100%। আমরা কিন্তু হ্যাঁ, এই বিষয়ে কিন্তু আমরা কিন্তু জানি যে মৎস্য কর্মকর্তারাই ম্যাক্সিমাম ক্ষেত্রে জড়িত থাকে এসব ব্যাপারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে না, ওখানে প্রভাবশালীরা মানে জড়িত। আমি কদিন আগে মিন সন্ধানীতে একদম সমুদ্রের মাঝখানে ছিলাম, ওখানে জাল ফেলছে, যে মাছ উঠছে ওরা বলল যে এটা আশানুরূপ না। পশুখাদ্যের দাম কমানোর কোনো উদ্যোগই আমরা কিন্তু সেভাবে চোখে পড়ে না, যে কারণে যেটার প্রভাব পড়ে বাজারে সাধারণ মানুষের উপরে। মাংস কিনতে গেলে দেখা যায় যে চড়া দামে মাংস কিনতে হচ্ছে। সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি পদক্ষেপ আছে? আমি বলি, একটা হলো যে পশুখাদ্যটা এখনো মুষ্টিমেয় কয়েকটি কোম্পানির হাতে আছে, কাজে দামটা তারাই নিয়ন্ত্রণ করে। তো এটা মানে যদি না করে, তারা যেটা বলে যে তাদেরকে যে মানে ইনগ্রেডিয়েন্টগুলো আমদানি করতে হয় সেটাতে উৎসে কর দিতে হয়, এবং যে কর দিতে হয় সেটা নাকি বেশি। আপা, মাঝে মাঝেই ডিম এবং মুরগির যে সংকটটা তৈরি হয়, আমরা যতটুকু জানি বা বুঝি, একটা কর্পোরেট, একটা সিন্ডিকেটের কারণে এটা হয়। এই বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? আমাদের উদ্দেশ্য হলো ভোক্তা এবং খামারি দুজনকেই রক্ষা করা। তো এ নিয়ে আমরা কিছু উদ্যোগ নিচ্ছি। সেদিক থেকে আমি খুবই মনে করি যে মানে খাদ্য, মানে পোলট্রি খাদ্য, মৎস্য খাদ্য, এগুলো সবই আসলে দেশি উৎপাদন আরও বাড়ানো এবং কর্পোরেট কন্ট্রোলের বাইরে নিয়ে আসা, এটা আমরা চেষ্টা করছি। জি, আমি একদমই শেষ দিকেই চলে আসছি। আমি খুবই ব্যক্তিগত একটা প্রশ্ন করব। আচ্ছা, ঠিক আছে। সেটা আমরা জানি যে আপনি আপনার জীবন সঙ্গী একজন দার্শনিক। তো দার্শনিকের সাথে আপনার এই যে কেমিস্ট্রি, এইটা কেমন? ফরহাদ মাজহার, কবি ফরহাদ মাজহারের সাথে আমি আছি, এবং যেটা হলো যে উনি আসলে একাধারে কবি, লেখক, চিন্তক, তারপর হলো এবং সঙ্গীত ওনার মানে একটা খুব বড় জায়গা। এমনকি উনি নিজে বলেন যে উনি যদি কি সব কিছু বাদ দিয়ে যদি কি হতে বলা হয়, উনি বলেন যে রাঁধুনি হতে চান। না, উনি রাঁধেন না, কিন্তু রান্না করেন না। কিন্তু আমি যেটা মনে করি যে আমারও যে চিন্তা আমি শেয়ার করতে পারি, আমি যদি কোনো একটা চিন্তা মাথায় আসে, বিশেষ করে লেখালেখির ক্ষেত্রে আমি খুবই ভাগ্যবান যে আমি ওনার সাথে আছি। কারণ ওনার লেখা যেমন আমি দেখি, তেমনি আমার লেখা উনি দেখেন। তো আমরা এই লেখালেখি এবং চিন্তার যে শেয়ার করা, এটা আমার মনে হয় খুব কম মানুষের আছে। আমার সেই ভাগ্যটা আছে। মানে আপনার খুব দারুণ সময় কাটে স্যারের খুবই সাথে, একদম দারুণ সময় কাটে, কিছু না হলে গানে। দারুণ জীবন সঙ্গী এক কথা বলা যায়। আমরা একদম লাস্ট প্রশ্ন করব যে আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। অন্তর্বর্তী সরকার, তো উনি আসলে আমাদের জন্য মাছ ভাতের যে নিশ্চয়তা বাঙালির জন্য, ওইটা আসলে এই সময়ের মধ্যে কতটুকু নিশ্চিত করেছে? মাছটা উৎপাদন বেড়েছে, যেটা হলো অ্যাকোয়াকালচার, সেটা বেড়েছে। আহরণ করা মাছ, আমাদের জলাশয়, তারপর নদীতে মাছ পাওয়া, এগুলো আবার কমে গেছে। মানে আগে ছিল 60% জলাশয় থেকে 40% ছিল চাষের মাছ, এখন উল্টো হয়ে গেছে। তবু চাষের মাছ হওয়ার কারণে মাছে ভাতে বাঙালির নামটা আছে। আমরা চেষ্টা করছি যে হাওরের মাছ, বাউরের মাছ, নদীর মাছ, এগুলোকে বাড়াতে। সেটা দেখবেন যে সেটা খেতে আরও বেশি স্বাদ এবং সবাই ভালো থাকবে। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, দেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের সাথে আজকে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের দেশ বাণিজ্যের আয়োজন।